বন্ধুরা, এই গল্পটি আপনাকে হাসাবে এবং কাঁদাবে। এই গল্পে 4 বন্ধু তাদের স্বপ্ন পূরণ করতে এক অভিযানে বের হয়। তারা কি শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছিল? চলুন দেখা যাক। গল্পের শুরুতে প্রধান চরিত্র মিন আমাদের বলে, আমি বাকি বাচ্চাদের থেকে একটু দেরিতে বড় হয়েছি। আমি শরীর ও হৃদয় উভয় দিক থেকেই ছোট, তাই আমি সবসময় একা থাকতাম এবং আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা ভেবেছিলাম যতক্ষণ না আমি আসল বোকাদের সাথে দেখা করি। এরপর দেখা যায় মিনের সাথে বন্ধুত্ব করতে 3টি ছেলে আসে। তাদের নাম জং, জিন এবং বোক। তারা খুব সহজেই মিনের সাথে বন্ধুত্ব করে ফেলে। ধীরে ধীরে তাদের বয়স বাড়তে থাকে ও তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। এরপর একদিন ক্লাস চলাকালীন মিন তার বন্ধুদের স্বপ্নের কথা বলতে থাকে। জংয়ের স্বপ্ন সে রাষ্ট্রপতি হবে এবং সে পড়াশোনায়ও অনেক ভালো, এবং বোক চোখ খোলা রেখে ঘুমানোর দক্ষতা অর্জন করেছে। বোকের পরিবার বৌদ্ধ ধর্মের অনুসারী। অবশেষে মিন বলে, এবার আমার পালা। আমি পড়াশোনায় ও খেলাধুলায় অতটা ভালো নই, কিন্তু শুধু একটা জিনিস ছাড়া। অদ্ভুত ভাবে সকল মেয়েরা আমাকে পছন্দ করে, হোক সেটা ছোট কিংবা হোক সেটা বুড়ো, সব মেয়েরাই আমাকে পছন্দ করে। কিন্তু এছাড়াও আমার একটা স্বপ্ন আছে, আমি বিশ্ববিখ্যাত ডিজে হতে চাই এবং একদিন আমি সেটা হব, যেমন ডিজে সাউথের মতো। এবং চলো আমার শেষ বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। সে হচ্ছে জিন। গত বছর সে বাস্কেটবল খেলায় অধিনায়ক ছিল, কিন্তু একটা আঘাতে সে একদম ভেঙে পড়ে, তাই সবসময় মন খারাপ করে বসে থাকতো। কিন্তু হঠাৎ একদিন জিন তার স্বপ্ন খুঁজে পায়। একদিন মিন ডিজে বাজানোর সময় জিন এটা বাজাতে দেখে সিদ্ধান্ত নেয় সে একজন ডিজে হবে। তাই তার মা বাবাকে বলে সে একটা জিনিস হতে চায়। তার মা বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কি হতে চাও? জিন বলে সে ক্লাবের ডিজে হতে চায়। এটা শুনে তার মা বাবা তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। তাই জিন বাহিরে থাকে এবং মিনের সাথে ক্লাবে ডিজে বাজায়। এরপর একদিন মিন যখন ওয়াশরুমে যায়, তখন সেখানে কিছু ছেলে এসে মিনকে বুলি করতে শুরু করে। মিনকে যখন মারতে নিবে, তখন সেখানে জং ও তার বাকি বন্ধুরা এসে তাকে বাঁচিয়ে নেয়। তো এরপর মিন ও জিন জং ও বোককে বলে তারা থাইল্যান্ডে ভ্রমণ করতে চায়। এটা শুনে জং মিন ও জিনকে বলে, এত দেশ থাকতে তোমরা থাইল্যান্ডে কেন যেতে চাও? তখন মিন ও জং তাকে ডিজে সাউথের ছবি পেইন্ট করা টি শার্ট দেখায়। জং বলে, আমাদের পরিবারের থেকে থাইল্যান্ড যাওয়ার অনুমতি কিভাবে নিব? এরপর দেখা যায় জং ভালো রেজাল্ট করায় তাকে টিভিতে দেখানো হচ্ছিল এবং তাকে পুরস্কারও দেওয়া হয়। তাই তারা জং এর সফলতার জন্য একটা পার্টি দেয়। পার্টিতে জং এর বাবা মা সহ মিন, জিন এবং বোকের বাবা মাও উপস্থিত ছিল। জং এর এই সফলতার জন্য জং এর বাবা তাকে পুরস্কার দিতে চায়। এটা শুনে জং তার বাবাকে বলে সে পুরস্কার স্বরূপ থাইল্যান্ডে তার বন্ধুদের সাথে ভ্রমণ করতে চায়। জং এর বাবা বলে, এবছর বাদ দাও, পরের বার যেও। এটা শুনে জং বলে, বাবা তুমি কি জানো সবচেয়ে অর্থহীন বাক্যটি কি? সেটা হচ্ছে পরের বার। আমরা পরের বার ভ্রমণ করতে যেতে পারি, কিন্তু স্কুলের জীবন শেষ হয়ে গেলে আমরা আর দেখা করতে পারবো না। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো। আমরা এখন ছাত্র, তাই আমাদের ছাত্র জীবনের সুন্দর একটি স্মৃতি তৈরি করতে চাই। এই বলে তারা কান্নার অভিনয় করছিল। এটা দেখে তাদের বাবা মা তাদের অনুমতি দিয়ে দেয়। এটা শুনে তারা অনেক খুশি হয়ে যায়। পরদিন বাসে করে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাসে চলাকালীন বোকের টয়লেট চাপে, তাই গাড়ি থামিয়ে বোককে টয়লেটে নিয়ে আসে। কিন্তু তাদের হাতে বেশি সময় ছিল না, বাস একটু পরেই ছেড়ে দিবে। তাই জং বোককে তাড়াতাড়ি টয়লেট করা শেষ করতে বলে, কিন্তু বোকের আসতে দেরি হয়ে গেলে তাদের বাস ছেড়ে দেয়। এটা দেখে তারা বাসের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়েও কোনো লাভ হয় না। ততক্ষণে বাস অনেক দূরে চলে গিয়েছে, তাই তারা আর থাইল্যান্ডে যেতে পারে না। তখন তারা প্রতিজ্ঞা করে পরের বার আবারও থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। তো এরপর 10 বছর কেটে যায়। জং রাজনৈতিক অ্যাসেম্বলিম্যানের সেক্রেটারি হিসেবে কাজ করে। এরপর সেখানে অ্যাসেম্বলিম্যান চলে আসে, তার নাম জুং, এবং তার সেক্রেটারি হচ্ছে জং। তো জুং ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট পার্টির পদ ত্যাগের জন্য অনশন করছিল। তখন সেখানে তার দলের সদস্য এসে তাকে বলে, আপনি এই সপ্তাহে কিছুই খাননি, আর কতদিন এরকম করবেন? এটা শুনে জং বলে, যতক্ষণ না আমাদের দল তার আসল আকাঙ্ক্ষা ফিরে পায় ততক্ষণ পর্যন্ত আমি অনশন করব। এটা দেখে তার সদস্য তাকে একটা এনার্জি বার দেয়, বলে যখন আপনি আর অনশন করতে পারবেন না তখন এইটা খেয়ে নিবেন। এটা দেখে জুং বলে, তোমরা এটা কি করছো? তোমরা কি চাও আমি মানুষের কাছে মিথ্যা কথা বলি? তখন তারা জোরাজোরি করায়। জুং এনার্জি বারটা রেখে দিতে গেলে জং এসে এনার্জি বারটা ডাস্টবিনে ফেলে দেয়, বলে দয়া করে এটা করবেন না, এতে বিধানসভার সদস্য অসন্তুষ্ট হবে এবং আপনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি এক টুকরো রুটিও খাবেন না। এটা শুনে জুং বলে, হ্যাঁ আমি কিছু খাবো না। এটা দেখে তার সদস্যরা তাকে উৎসাহ দেয়। অন্যদিকে বোককে দেখতে পারি সে টেটু তৈরি করার কাজ করে। তো টেটু তৈরি করার সময় সেখানে তার মা চলে আসে। তার মা তাকে বলে, তুমি কেন এইসব কাজ করছো? তোমাকে এইসব কাজ ছেড়ে ধর্মীয় পথ অনুসরণ করতে হবে। এরপর জং বোকের কাছে চলে আসে। জং বোককে বলে, চলো জিনের সাথে দেখা করে আসি। দেখা যায় তারা এক সাইকোলজিক্যাল হসপিটালে
এসেছে। সেখানে জিনের সাথে দেখা করে। জিনের মানসিক সমস্যা হয়েছে, সে বাস্তবতাকে না মেনে নিয়ে তার স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে। তবে ঔষধ খেয়ে স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে পারে। কিন্তু কিভাবে এবং কেন জিনের এই সমস্যা হলো পরে দেখতে পারবেন। এরপর একদিন জং ও জিন বারে বসে কথা বলছিল, তখন সেখানে তার বন্ধু বক চলে আসে। কিন্তু প্রথমে তারা বককে দেখে চিনতে পারে না। বক বলে তার মা তার মাথা কামিয়ে দিয়েছে। তখন তারা বককে চিনতে পারে। তারা এরপর সেখানে বসে কথা বলছিল, তখন হঠাৎ সেখানে জং এর বন্ধু শিম চলে আসে। শিমকে দেখে জং বককে জিজ্ঞেস করে, শিমকে এখানে কে ইনভাইট করেছে? বক বলে আমি। এরপর শিমকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছোটবেলায় একদিন জং এর বাড়িতে জং এর ছোট বোন তার বান্ধবী শিমকে নিয়ে এসেছিল। তখন শিম জংকে দেখে তার সাথে বন্ধুত্ব করে। তবে জং এর তার বন্ধু হতে কোনো ইচ্ছেই ছিল না। এরপর কয়েক বছর কেটে যায়। জং তখন বড় হয়ে গিয়েছিল। তখন একদিন শিমকে কয়েকজন স্কুল স্টুডেন্ট বুলি করছিল। তখন সেখানে জং এসে তাকে বাঁচিয়ে নেয়। সেদিন থেকে শিম তাকে ভালোবেসে ফেলে। তাই একদিন জং এর বাড়িতে এসে জং এর সাথে থাকার পরিকল্পনা করে। জং শিমকে তার রুমে দেখে তাকে বাহিরে নিয়ে আসে। জং শিমকে বলে, তুমি হচ্ছ আমার ছোট বোনের সবচেয়ে ভালো বন্ধু। আমি তোমাকে আমার ছোট বোনের মতো দেখি, তাই তোমাকে কিভাবে ভালোবাসতে পারি। তোমার এখন পড়াশোনা করার সময়, তাই তুমি এখন পড়াশোনা করো। এটা শুনে শিম বলে, আচ্ছা আমি পড়াশোনা করব, তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে? এটা শুনে জং কোনো উত্তর দেয় না। এরপর সিন বর্তমানে চলে আসে। জিন জংকে বলে, চলো থাইল্যান্ডে যাই, সেখানে ডিজে সাউথ সিজন 20 কনসার্ট করবে। এটা শুনে জং বলে, তুমি কিভাবে যাবে? তোমার অবস্থা তো ভালো না। জিন বলে সে ভালো আছে, কিন্তু তারপরও জং রাজি না হলে জিন জং এর সাথে খারাপ আচরণ করে। তাই জং সেখান থেকে চলে যায়। পরদিন জং তার বাড়িতে আসলে সেখানে বক ও জিনকে দেখতে পারে। জিন জং এর কাছে গতকালের ঘটনার জন্য ক্ষমা চায়। এটা শুনে জং ও জিনের কাছে ক্ষমা চায়। তখন জিন জংকে আবারও বলে, তুমি কি থাইল্যান্ডে যাবে? এটা শুনে জং কোনো উত্তর দেয় না। তখন জিন বলে, আমি স্কুলের জীবন শেষ করার পর 12 বছর হসপিটালে ছিলাম। আমার শুধু একটাই ইচ্ছা, আমি ডিজে সাউথের কনসার্টে যেতে চাই এবং আমি কথা দিচ্ছি আমি সময় মতো ওষুধ খাবো। এটা শুনে জং বলে, আচ্ছা আমরা থাইল্যান্ডে যাব। এই বলে তারা তিনজন প্রতিশ্রুতি দেয়। পরদিন জং অ্যাসেম্বলি ম্যানের কাছে চলে আসে। জং অ্যাসেম্বলি ম্যানকে বলে, আমার কিছুদিনের জন্য ছুটি চাই। জং বলে, তুমি কেন ছুটি নিবে? জং বলে, তার বন্ধুদের সাথে থাইল্যান্ডে অভিযানে বের হবে, তাই তার ছুটি লাগবে। এটা শুনে অ্যাসেম্বলি ম্যান জংকে টাকা দিতে গেলে তার পকেট থেকে এনার্জি বার পড়ে যায়। অর্থাৎ অ্যাসেম্বলি ম্যান অনশন করেছিল, কিন্তু এনার্জি বার খেয়ে ফেলায় তার অনশন ভেঙে গিয়েছে। এটা জং দেখে ফেলে। তাই জং এর মুখ বন্ধ রাখতে অ্যাসেম্বলি ম্যান জংকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। আবার অন্যদিকে বক কোন রকম ভাবে তার মায়ের কাছ থেকে থাইল্যান্ড যাওয়ার অনুমতি নিয়ে নেয়। এদিকে জিন তার স্বপ্ন পূরণ করার জন্য তৈরি হতে থাকে। তো এরপর দেখা যায় জং এয়ারপোর্টে চলে এসেছে। বক সেখানে সন্ন্যাসী বেশে এসেছে। তখন কিছুক্ষণ পর জিন সেখানে চলে আসে। জিনের হাতে ছিল মিনের ছবি থাকা একটা পুতুল। কিন্তু কেন জিন মিনের পুতুল আনলো, মিন কোথায়, সেটা আপনারা পরেই জানতে পারবেন। এরপর তারা প্লেনে চড়ে বসে। প্লেনে চলাকালীন জং এর ওয়াশরুম চেপে যায়, তাই ওয়াশরুমের কাছে চলে আসে। তখন হঠাৎ ওয়াশরুম থেকে শিম বেরিয়ে আসে। জং বলে, তুমি এখানে কিভাবে এসেছো? শিম বলে, তুমি থাইল্যান্ডে চলে যাচ্ছ সে কথা আমি জানতে পেরে তোমাদের প্লেনে চড়ে বসি, আর এতক্ষণ আমি ওয়াশরুমেই ছিলাম। আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি তোমাকে রক্ষা করতে এসেছি। তো এরপর তারা থাইল্যান্ডে পৌঁছে যায়। তারা এয়ারপোর্টে দাঁড়িয়েছিল, ঠিক তখনই একটি মেয়ের মানিব্যাগ জং এর সামনে পড়ে যায়। জং এটা দেখতে পেরে মেয়েটিকে তার মানিব্যাগ ফিরিয়ে দেয়। এটা দেখে মেয়েটি জংকে ধন্যবাদ জানায়, তাই একটা কাগজে তার নাম্বারটা জংকে দিয়ে দেয়। কিন্তু জং এর হাতে মেয়ের নাম্বার দেখে শিম সেটা খেয়ে ফেলে। এরপর জং থাইল্যান্ডে ঘোরাফেরা করার জন্য এক লোককে ডেকে আনে। লোকটি জংদের গাইড করবে। তো এরপর তারা গাড়ি করে থাইল্যান্ডে ঘোরাফেরা করা শুরু করে। ঘোরাফেরা করার এক পর্যায়ে তাদের গাড়িটা অন্য এক গাড়ির সাথে ছোটখাটো এক অ্যাক্সিডেন্ট করে। তাই গাইডার লোকটি ও অন্য গাড়ির মালিকটি একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। তখন জং তাদের ঝগড়া থামাতে গেলে গাইডার লোকটি উল্টো জংকে থাপড় মেরে বসে। তখন সেখানে পুলিশ চলে আসে। এটা দেখে গাইডার লোকটি পানিতে ঝাঁপ মেরে বসে। আসলে গাইডার লোকটি হচ্ছে একটি ক্রিমিনাল, তাই তাকে পুলিশ গ্রেফতার করতে এসেছে। তো লোকটি পানি সাঁতরিয়ে পালিয়ে যেতে পারে না, পুলিশ তাকে ধরে ফেলে। আবার এদিকে জংরা যে গাড়ি করে ঘোরাফেরা করছিল সে গাড়ির লাইসেন্স না থাকায় পুলিশ তাদেরকেও গ্রেফতার করে। তাই সেদিন জেলে সেই ক্রিমিনাল লোকটির সাথে থাকতে হয়। তবে তারা যে গাড়িতে ঘোরাফেরা করছিল সেই গাড়িটা ক্রিমিনাল লোকটির ছিল। তাই পরদিন এক অফিসার এটা বুঝতে পেরে তাদের ছেড়ে দেয়। তো এরপর জংরা থাইল্যান্ডে থাকার জন্য একটি হোটেলে চলে আসে। তবে জং, জিন ও বক একটি রুমে থাকে এবং শিম মেয়ে হওয়ায় তাকে অন্য এক রুমে রাখে।
পরদিন তারা সমুদ্র সৈকতে চলে আসে। সেখানে তারা একসাথে ভালোই আনন্দ করছিল। তারা এরপর ক্লান্ত হয়ে গেলে সমুদ্র সৈকতের পাশে থাকা এক বারে চলে আসে। বারে থাকা একটি মেয়ে তাদের সাথে কথা বলে। জং সেই মেয়েটিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছিল। এটা দেখে শিমের হিংসা হয়। বারের মেয়েটি তাদের এক নাইট ক্লাবের টিকিট দেয়। তাই সেদিন রাতে শিম সেজে রেডি হয়ে যায় জং এর সাথে ডান্স করবে বলে। এরপর জংয়ের রুমে গেলে বক তাকে বলে সবাই ঘুমিয়ে গিয়েছে, কেউ নাইট ক্লাবে যাবে না। এটা শুনে হতাশ হয়ে শিম তার রুমে চলে যায়। শিম তার রুমে যেতেই জংরা নাইট ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়। অর্থাৎ তারা শিমকে তাদের সাথে নাইট ক্লাবে নিতে চায় না। এরপর তারা তিনজন সেই নাইট ক্লাবে চলে আসে। সেখানে বারের মেয়েটিও ছিল। জং বারের মেয়েটির কাছে ঠান্ডা ড্রিঙ্ক চায়। বারের মেয়েটি তাকে ঠান্ডা ড্রিঙ্ক দিলে জং দেখতে পারে জিন সেই ক্লাবে পাগলামি করছে। এটা দেখে জং ও বক দৌড়ে জিনের কাছে চলে আসে। গার্ডসরা তাদের বাহিরে বের করে দেয়, কিন্তু বাহিরে এসেও জিন পাগলামি করছিল। তাই জং জিনের মানসিক ঔষধ আনতে দৌড়ে তাদের হোটেলের রুমে চলে আসে। তখন তাদের রুমে শিমকে বসে থাকতে দেখে। শিম বলে, তোমরা আমাকে রেখে কেন ক্লাবে গেলে? উত্তরে জং বলে, তোমার সাথে ক্লাবে গেলে অতটা মজা করতে পারতাম না, তাই তোমাকে রেখে গিয়েছি। কিন্তু এটা শুনে শিম কষ্ট পায় না। তখন জং শিমকে বলে, আমাদের এক্ষুনি জিনের কাছে যেতে হবে। এদিকে জিন পাগলামি করছিল দেখে সবাই জিনকে ভিডিও করছিল। বকেতে সবাইকে বাধা দেয়। তখন জং ও শিম সেখানে চলে আসে। জং আসতেই চেয়ার নিয়ে সবাইকে ভিডিও করতে বাধা দেয়। তখন এই পাগলামি দেখে সেখানে পুলিশ চলে আসে। পুলিশটা জংদের আবারও গ্রেফতার করে। তবে পরদিন সে অফিসার জংদের আবারও ছেড়ে দেয় এবং তাদেরকে তাদের হোটেল অব্দি পৌঁছে দেয়। এরপর তারা ডিনার করতে চলে আসে। তখন জং শিমের হাতে শকিং গানের আঘাতের ক্ষতস্থান দেখতে পারে। তাই জং শিমকে ব্যান্ডেজ করার জন্য সামগ্রিক জিনিস দেয়। তখন জং এর ফোনে অ্যাসেম্বলি ম্যান কল করে জানায়, তোমরা থাইল্যান্ডে ভ্রমণ করে উদ্ভট আচরণ করছো এবং তোমাদের এই উদ্ভট আচরণের জন্য সেটা সোশ্যাল মিডিয়ায় অনেক বদনাম হয়েছে। তাই তুমি যদি এক্ষুনি সাউথ কোরিয়ায় না আসো তাহলে তোমাকে রাজনৈতিকবিদের সেক্রেটারি বা সচিবের থেকে বরখাস্ত করে দিবে। এটা শুনে জং এর মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের থাইল্যান্ডে ভ্রমণের পথে সেই উদ্ভট আচরণের কারণে সেটা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। তো এটা দেখে জং এর মাথা নষ্ট হয়ে যায়। তখন জিন মিনের পুতুল নিয়ে ছবি তুলছিল। এটা দেখে জং জিনের থেকে পুতুলটা ছিনিয়ে নেয় এবং সেটা মাটিতে ফেলে দেয়। এটা দেখে জিন অনেক রেগে যায়। জিন পুতুলটা মাটি থেকে উঠিয়ে নিয়ে জং এর সাথে ঝগড়া করতে শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে জং রেগে সেখান থেকে চলে যায়। এটা দেখে বক তাকে আটকাতে গেলেও জং দাঁড়ায় না। দেখা যায় সেদিন রাতে জং না আসায় জিন তাকে 3 ঘন্টা ধরে সমুদ্রের তীরে খোঁজাখুঁজি করছিল, অথচ জং তাদের কাছে অনেক আগেই চলে এসেছিল। এরপর জিন পিছনে ফিরে জংকে দেখে দৌড়ে তার কাছে এসে তার কোলে চড়ে বসে। তো জিনের এই অবস্থা দেখে জং মিনের পুতুলটাকে আপন করে নেয়। পরদিন তারা ডিজে সাউথের সিজন 20 কনসার্টে চলে আসে। আজ রাতেই এই কনসার্টটা শুরু হবে। তারা সেখানে সেই মেয়েটিকে খুঁজে পায় যেই মেয়েটির মানিব্যাগ এয়ারপোর্টে পড়ে গিয়েছিল। তো জং তাই সেই মেয়েটির সাথে কথা বলে। তখন তারা দেখতে পারে এই মেয়েটির বয়ফ্রেন্ড হচ্ছে ডিজে সাউথ। ডিজে সাউথকে দেখে জিন অনেক খুশি হয়ে যায়। তখন জং ডিজে সাউথকে বলে, জিন হচ্ছে আপনার অনেক বড় ভক্ত। এটা শুনে ডিজে সাউথ বলে, তোমরা যেহেতু আমার অনেক বড় ভক্ত তাই আজকে রাতে কনসার্টে তোমরা সবাই সবচেয়ে সামনের সারিতে বসবে। তো রাতে কনসার্ট শুরু হয়ে গেলে তারা কনসার্টে অনেক আনন্দ করছিল। তখন ডিজে সাউথ জিনকে দেখে তাকে স্টেজে ডাকে। তাই জিন স্টেজে চলে আসে। জিন সেখানে ডিজে সাউথের সাথে ডিজে বাজাতে শুরু করে। আবার এইদিকে শিম বলে, আমি চাই এই সময়টা যেন এখানেই থেমে যাক। এরপর দেখা যায় জং জিন ও বককে কিডন্যাপ করে বেঁধে দিয়েছে। এটা থেকে জং বলে, আমরা তো কনসার্টে ছিলাম, এখানে কিভাবে এসেছি? তখন জং এর মনে পড়ে কনসার্ট শেষে তারা বাড়ির সেই মেয়েটির কাছ থেকে ড্রিঙ্ক করেছিল। এটা দূর থেকে শিম দেখতে পায়। শিম ভাবে জং সেই মেয়েটির সাথে ভালোই আছে, তাই সেখান থেকে চলে যায় এবং তারপরই তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। তো পরদিন শিম সিদ্ধান্ত নেয় সে কোরিয়ায় চলে যাবে, কারণ জংকে অন্য এক মেয়ের সাথে দেখে শিমের মনে হয় জং হয়তো তাকে ভালোবাসে না। একথা জংকে ফোন করে জানাতে গেলে দেখে জং এর ফোন সুইচ অফ। এটা দেখে শিমের জং এর জন্য চিন্তা হয়। তাই পুলিশ স্টেশনে জং এর জন্য রিপোর্ট লিখতে চলে আসে। তখন শিম পুলিশ স্টেশনের দেওয়ালে একটি পোস্টার দেখতে পারে। পোস্টারটিতে বড় বড় ক্রিমিনালের ছবি ছিল। সেখানে সেই বারের মেয়েটির ছবিও দেখতে পারে। এদিকে সেই ক্রিমিনালরা জংদের ওপর অপারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অপারেশন করে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সেটা বিক্রি করে দিবে। ক্রিমিনালরা যখন তাদের অপারেশন করতেই নিবে তখনই সেখানে একদল পুলিশের টিম চলে আসে। সেখানে পুলিশ টিম গোলাগুলি করায় আগুন লেগে যায় এবং আগুনের মধ্যে মিনের পুতুলটা আটকা পড়ে যায়। তাই পুতুলটা উদ্ধার করতে জিন আগুনের মধ্যে চলে যেতে চায়। তখন জং জিনকে সেখানে যেতে বাধা দিচ্ছিল, কিন্তু জিনের
মিনের পাগলামি দেখে এক পর্যায়ে জং জিনকে থাপড় মেরে বসে। জং জিনকে বলে, তুমি কেন মিনের পুতুল নিয়ে পাগলামি করছো? তুমি কি জানো না মিন প্রায় 10 বছর আগে মারা গিয়েছে? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যেদিন তারা প্রথমবার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেদিন তাদের বাস তাদের রেখে চলে যায়। কিন্তু পরে দেখা যায় বাস ড্রাইভার তাদের কাছে দৌড়ে চলে আসে, বলে গাড়িতে উঠে পড়ো। তখন তারা বাসে করে আবারও রওনা হয়, কিন্তু যাওয়ার পথেই তাদের বাস একটি পেট্রোলবাহী ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে পেট্রোলবাহী ট্রাকটির অবস্থা খারাপ হলেও তাদের বাসের অবস্থা অতটাও খারাপ হয়নি। তাই বাসে থাকা সকল যাত্রী বাহিরে চলে আসে। কিন্তু সেই যাত্রীদের মধ্যে জং, জিন ও বকের অবস্থা ভালো হলেও মিনের অবস্থা গুরুতর ছিল। জং বলে, পেট্রোলবাহী ট্রাকটিতে আগুন ধরে গিয়েছে, আর কিছুক্ষণ পর আমাদের বাসটিতেও আগুন ধরে যাবে। তাই জং ও বক সে বাস থেকে নেমে যেতে চাইলেও জিন এতে রাজি হচ্ছিল না, সে মিনকে নিয়ে যেতে চাচ্ছিল। তখন মিন জিনকে বলে, তুমি চলে যাও, না হলে তুমিও মারা পড়বে। তুমি আমার স্বপ্ন পূরণ করো, ডিজে সাউথের সাথে দেখা করো। এই বলে জিনকে যেতে বলে। তাই তারা না চাইতেও সে বাস থেকে নেমে যায় এবং তখনই বাসটিতে বিশাল এক বিস্ফোরণ হয় এবং সে বিস্ফোরণে মিন মারা যায়। এই দৃশ্য জিন তার চোখের সামনে দেখে মিনের শোক না কাটাতে পেরে তার মানসিক সমস্যা হয়। এই জন্য তার 10 বছর হসপিটালে থাকতে হয়েছে। তাই সে থাইল্যান্ডে যাওয়ার কথা শুনে তার ইমাজিনেশন থেকে মিনকে কল্পনা করে মিনের ছবি থাকা পুতুলটি তার সাথে নিয়ে গিয়েছিল। এই জন্যই জিন মিনের পুতুলটিকে সবসময় তার সাথেই রাখতো। এরপর সিন বর্তমানে চলে আসে। জিন আগুনে থাকা মিনের পুতুলটিকে আনতে যেতে চায়। তখন জং ও বক তাকে আগুনের কাছে যেতে মানা করে, সেখানে আগুন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এই বলে অনেক বোঝায়। এটা শুনে জিন বলে, আমি আগের বার মিনকে বাঁচাতে পারিনি, কিন্তু এবার আমি মিনকে বাঁচাবো। এই বলে জিন তাদের কারো কথা না শুনে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই পুতুলটির কাছে চলে যায়। তখন চারিদিকে আগুন জ্বলছিল। সে আগুনের মধ্য দিয়ে জিন মিনের পুতুলের কাছে যায়। তখন মিনের পুতুলকে জড়িয়ে ধরলে জিনের মিনের সাথে কাটানো সেই সকল সোনালী স্মৃতিগুলো ভেসে ওঠে। এক পর্যায়ে জিন সেই স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়। তখন জং ও বক এসে জিন ও মিনের পুতুলটিকে উদ্ধার করে। এরপর জং এর অ্যাসেম্বলি ম্যানের কথা মনে পড়ে, তাই তারা দৌড়ে এয়ারপোর্টে চলে আসে। কিন্তু তারা দেরি করে আসায় তাদের ফ্লাইট মিস করে। এই জন্য জং অনেক মন খারাপ করে, কারণ সময় মতো সাউথ কোরিয়া না পৌঁছলে তাকে সচিবের থেকে বরখাস্ত করে দিবে। জংকে এত চিন্তিত দেখে শিম দৌড়ে প্লেনের দিকে যেতে থাকে। তখন শিম বলে, জং আমি তোমাকে আজ সাউথ কোরিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দিবই। এই বলে প্লেনের সামনে দাঁড়িয়ে চিৎকার করে প্লেন থামাতে বলে। এই জন্য পাইলট প্লেন থামিয়ে দেয় এবং এইভাবে প্লেনের সামনে দাঁড়িয়ে থাকার জন্য পুলিশ শিমকে গ্রেফতার করে। তখন শিম দূর থেকে জংকে দেখে তার কাছে চলে আসে। শিম জংকে বলে, আমার জন্য চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সাউথ কোরিয়া চলে যেও। শিম বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি আমি তোমার পছন্দের মেয়ের মতো নই। আমি জানি আমি তোমার বোকা ছোট বোন। আমি যখনই তোমার সামনে দাঁড়াই তখনই আমি বোকা হয়ে যাই। তোমাকে দেখা প্রথম মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবাসি। তখন শিম তার আঙুলে থাকা 2টি রিং এর থেকে একটি রিং জং এর আঙুলে পরিয়ে দেয় এবং শিম বলে, জং তুমি কি আমার প্রেমিক হবে? তখন পুলিশ শিমকে বলে, তোমার যাওয়ার সময় হয়েছে। এই বলে শিমকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে নেয়। তখন জং চিৎকার করে বলে, শিম আমি তোমার প্রেমিক হব, আমিও তোমাকে ভালোবাসি। এটা শুনে শিম দৌড়ে জং এর কাছে আসতে চায়, কিন্তু পুলিশ তাকে যেতে দেয় না। তখন জং শিমকে বলে, আমি তোমার সাথে কোরিয়ায় দেখা করব এবং তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাউথ কোরিয়া থেকে জেল থেকে ছাড়িয়ে নিব। এটা শুনে শিম বলে, জং আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে শিম চলে যায়। এরপর দেখা যায় জং সাউথ কোরিয়ায় এসেছে। জং সময় মতো আসায় তাকে সচিবের থেকে বরখাস্ত করেনি, কিন্তু জং এর অ্যাসেম্বলি ম্যান প্যারালাইজড হয়ে গিয়েছে। এরপর জং, জিন ও বক মিনের কবরস্থানে চলে আসে। সেখান থেকে ফেরার পথে আমরা জানতে পারি জিন এখন চাকরি খুঁজছে। জিন মিনের মৃত্যু মেনে নিয়ে বাস্তবতায় ফিরে এসেছে, তাই জিনের মানসিক সমস্যা এখন আর নেই। তো এরপর দেখা যায় শিম জেল থেকে ছাড়া পেয়ে সাউথ কোরিয়া এসেছে, তাই শিমকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে জং, বক ও জিন চলে আসে। এরপর জং শিমের সামনে এসে শিমের দেওয়া রিংটি শিমকে দেখায়। শিমও তার রিং দেখায় এবং এরপর তারা একসাথে আনন্দ করতে করতে সারা জীবন কাটিয়ে দেয়। এবং এখানে শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি। তোমাদের কাছে মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এবং চলো আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম হচ্ছে সাজন এবং আমি বাংলাদেশে থাকি। ও আমার বয়স যদি বলি এখনো বিয়ে করিনি, একটু আন্দাজ করে নিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।